প্রিজনার দেয়াল টপকায় ভিতরে আসার জন্য চেষ্টা করতেছিল, কারণ সে অনেকগুলো ক্রাইম করার পরেও তাকে জাজ প্রিজনে পাঠায় নাই, মানে কারাগারে আসার জন্য সে ক্রাইম করছিল। তো তাকে বোঝানোর চেষ্টা করতেছিলেন যে সে যেখানে আসছে তার বাচ্চা আছে, তার উচিত হয় না এটা করা, এই জগৎ থেকে বের হয়ে আসা উচিত, এটা কি লাভ। তা আমাকে সে জিজ্ঞেস করতেছে যে তোমার কি মানে পেইড হাউস আছে কিনা, তা আমি বললাম যে না আমার পেইড হাউস নেই। তো আমাকে বললো যে আমার 2টা পেইড হাউস। তানজির ভাই স্বাগত আপনাকে। তো আমরা তো আপনাকে সাগর ভাই নামে চিনি, দর্শকদের কাছে আপনার যেটা অফিসিয়াল নেম সেই অফিসিয়াল নেমে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। জেলার হিসেবে নিজেকে কখনো কল্পনা করেছিলেন কিনা? না আসলে সর্বপ্রথম হচ্ছে যে আপনাকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য। জেলার হিসেবে কখনোই নিজেকে কল্পনা করিনি, তবে ছেলেবেলা থেকেই পুলিশ হওয়ার একটা ইচ্ছা ছিল। এটা বলতে পারেন যে ছোটবেলা থেকেই প্রচুর হিন্দি সিনেমা দেখার আসর বলতে পারেন, যে সব সিনেমায় দেখতাম অমিতাভ বচ্চন, তারপরে হচ্ছে মিঠুন চক্রবর্তী, এরা হচ্ছে সৎ পুলিশ অফিসার এবং সমাজের বিরুদ্ধে তারা যুদ্ধ করতেছে। এরকম একটা ইচ্ছা ছিল যে খুব একটা সৎ পুলিশ অফিসার হব এবং দেশের জন্য কিছু করব। তো এখন তো বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে ভালোই হয়েছে, হয় নাই। হারুনের ভাতের হোটেল থেকে শুরু করে যে সমস্ত কর্মকাণ্ড দেখি পুলিশের, তো আমার মনে হয় যেটা ডেস্টিনি ছিল। তো ডিপার্টমেন্ট অফ কারেকশনে মেলবোর্নে বর্তমানে আমি ইয়েতে আছি, প্রিজন অফিসার হিসেবে কাজ করতেছি। আমার র্যাঙ্ক এই মুহূর্তে সিনিয়র প্রিজন অফিসার, আর অ্যাক্টিং সুপারভাইজার হিসেবে আমি কাজ করতেছি ওখানে আর কি। ওকে, আজকে শোতে আমরা আমাদের জেলার জীবনে আপনার যে মজার অভিজ্ঞতাগুলো আছে সেটা, অস্ট্রেলিয়ার যে কারাগার বা প্রিজন এবং প্রিজনারদের রাইটস, সাথে বাংলাদেশের আমরা যে কারাগার, সে কাশিমপুর কারাগার হোক, হ্যাঁ, সো এইখানে যত বাংলাদেশ এন্ডে কারাগারের যত ঘটনা, অস্ট্রেলিয়ান কারাগারের ঘটনা, আমরা কিছু মিলানোর চেষ্টা করব, কিছু অভিজ্ঞতা আপনার কাছ থেকে নেওয়ার চেষ্টা করব। আমি শিওর না যে বাংলাদেশে এর আগেও কোনো প্রবাসী বাংলাদেশি এই ধরনের কোনো অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন কিনা। আশা করি যে এই কথাগুলো হয়তোবা আমাদের দেশের উন্নয়নে, কয়েদিদের অধিকার রক্ষার্থে হয়তোবা কখনো কাজে আসতে পারে। আমি আশা করছি। লেটস স্টার্ট। অস্ট্রেলিয়া যাওয়ার আপনার পরিকল্পনা কি আগে থেকেই ছিল, না হঠাৎ করেই অস্ট্রেলিয়া যাওয়া? আসলে অস্ট্রেলিয়া বলেন, আমার বিদেশে যাওয়ারই কোনো পরিকল্পনা ছিল না। আমি বরাবরই খুব হোমসিক একটা ছেলে, দেশকে খুব ভালোবাসি এবং ভালো লাগে, জানি অনেক সমস্যা অনেক কিছু, তারপরেও খুব ভালো লাগে। আমি যখন অনার্স কমপ্লিট করি ঢাকা ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল রিলেশনসে, আমার এক বন্ধু এসে আমাকে বলে যে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে একটা ডেলিগেট আসছে, ওরা হচ্ছে আপনার শেরাটন হোটেল সম্ভবত ছিল ওইটা, তো ওখানে অ্যাটেন্ড করার জন্য অনুরোধ করে। তো আমার আসলে কখনোই ইচ্ছা ছিল না, তো ওর জোরাজুরিতেই আমি আসলে যাই। তো যাওয়ার পরে ওখানে অ্যাটেন্ড করার পরে সমস্ত কাগজপত্র দিই এবং সব কিছু দেখি, ওদের সাথে কথাবার্তা বলি। তো ওখানে ওরা জানায় যে সবাইকে আইএলটিএস দিতে হবে এবং যদি আইএলটিএস স্কোর ভালো না আসে তাহলে ইংরেজি কোর্সে যেতে হবে। তা আমি আসলে ওই সময়, যেহেতু আমার নিজের কোনো ইচ্ছা ছিল না সেরকম, তা আমি আসলে ওই বার্গেনিংয়েই যাইনি। আমি ক্লিয়ারলি ওদেরকে বলছি যে আমি আইএলটিএসও করবো না, আমি কোনো ইংরেজি কোর্সও করবো না, তোমরা যদি আমাকে ডিরেক্ট সাবজেক্ট অফার করো তাহলে আমি যাবো, নাইলে আমি যাবো না। সিরিয়াসলি? হ্যাঁ সিরিয়াসলি। আসলে ইনফ্যাক্ট আমি এখন পর্যন্ত আমার লাইফে কখনো আইএলটিএস পরীক্ষা দিইনি। ও মাই গড। মানে আমার ইউনিভার্সিটির জন্য দিতে হয় নাই, ইমিগ্রেশনের জন্য কম্পালসারি ছিল এক সময়, সেই সময় ওরা আমার কাছে চায় নাই। ইউর সুপার লাকি ভাই, ইউর সুপার লাকি। যে কোনো কারণেই হোক আমার কখনো আইএলটিএস দেওয়া হয়নি। তো ওখান থেকে আর কি ভাগ্য বলতে পারেন যে আমাকে টেনে নিয়ে যায় অস্ট্রেলিয়ায়। তো যেই বন্ধুটা আমার আসলে আমাকে ইন্সপায়ার করছিল, ও কিন্তু পরবর্তীতে যায়নি, ও পরে গেছে, আরো পরে গেছে, ওর আগে আমি চলে গেছিলাম আর কি অস্ট্রেলিয়াতে। এই হলো অবস্থা। তো আর যাওয়ার পরেও মানে ইনিশিয়ালি আমি যখন যাই তখন আমি আসলে জানতাম না কোথায় যাব, কারণ পরিচিত কেউ ছিল না। তো সামহাও একজনের সাথে কন্ট্যাক্ট ছিল যে সে থাকবে এয়ারপোর্টে, মেলবোর্ন এয়ারপোর্টে, কারণ ওই সময় বেশিরভাগ লোক সিডনিতে থাকতো। এটা তো আমরা কথা বলছি 2000 সালের 2000 সালের কথা, টু বি স্পেসিফিক 2000 সালের 2 ফেব্রুয়ারি। হ্যাঁ, তো আমি মেলবোর্ন এয়ারপোর্টে নামার পর রাত 12টা ছিল, তো ওই সময়
আমি নামার পরে দেখি যে কেউ নাই, তো তারপরে আমি তো চিন্তিত কি করব। পরে একজন ব্যক্তি আমাকে হেল্প করে, আমি একটা ফোন করি। তা ফোন করার পরে ওই পাশ থেকে একটা অজি মহিলা ফোন ধরে, আমি জানতাম না ওনার ওয়াইফ। তো উনি বলল যে উনি তো নাই, 2 উইকের জন্য কাজে থাইল্যান্ড না কোথায় গেছে। তো বলছে যে এনিওয়ে গুড লাক অ্যান্ড ওয়েলকাম টু অস্ট্রেলিয়া। গুড লাক। প্রথম অস্ট্রেলিয়া, হ্যাঁ, অস্ট্রেলিয়ানরা যেমন কথায় কথায় নো ওয়ারিজ, No worries, মানে আপনার চাকরি চলে গেল নো ওয়ারিজ, বিপদে পড়লেও নো ওয়ারিজ। নো ওয়ারিজ, হ্যাঁ হ্যাঁ, একদম একদম, এটা কমন। আচ্ছা, মানে এটার মজার গল্প আছে যে আমাদের প্রিজনে একজন ছিল, ওর ইয়া ছিল যে নো প্রবলেম, দ্যাটস নট এ প্রবলেম, ওর মুদ্রা দোষ ছিল। তো এরকম একটা প্রিজনার এসে বলতেছে যে ওর মানে হাজবেন্ড মারা গেছে, আর ও বলতেছে দ্যাটস নট এ প্রবলেম। তো যখন এটা বলছে, ও এত উত্তেজিত যে আমি এরকম একটা ইমোশনাল বিষয় বলতেছি, আর ও আমাকে বলতেছে দ্যাটস নট এ প্রবলেম। তো এটা আসলে অনেকের মুদ্রা দোষ থাকে, অস্ট্রেলিয়ানরাও এরকম আছে আর কি। তো যাই হোক, ওই দিনকার ঘটনা বলতে যাই, মানে খুব সংক্ষেপে বলি যে আমি জানতাম না কোথায় যাব। একটা ট্যাক্সি ড্রাইভার আমাকে এসে হেল্প করছে। লাকিলি আমার একটা অ্যাড্রেস ছিল আমার কাছে, ও বললো যে তোমাকে নিয়ে যাব। তো যেহেতু পর্যন্ত বাংলাদেশ থেকে আমরা যারা যাই, আমাদের তো ইয়ে থাকে যে ট্যাক্সি ড্রাইভার হেল্প করতে চাচ্ছে, নিশ্চয়ই কোনো অন্য উদ্দেশ্য আছে, তার কোনো আলটেরিয়ার মোটিভ আছে। তো টয়লেটে যে সব ডলারগুলো আন্ডারওয়্যারের মধ্যে রাখেন যাতে কোনোভাবেই কেউ ডলার না নিতে পারে, মানে জীবন যাক কিন্তু ডলার যেন না যায়, ডলার যেন না যায়। তো নিয়ে এরকম আমাকে নিয়ে গেল। তো নিয়ে যাওয়ার পরে আমি বলছি ওকে যে অ্যাড্রেসে যে যার বাসায় যাচ্ছি সেও আমাকে চেনে না, আমিও তাকে চিনি, অ্যান্ড ইট ওয়াজ 4 o'clock at night। তো আমরা ওখানে যাওয়ার পরে আমি কলিং বেল টেপার পরে ওই ভদ্রমহিলা উপর থেকে আমাকে জিজ্ঞেস করতেছে যে আপনি কে। আমি কিভাবে তাকে বর্ণনা করবো যে আমি কে। আমি শুধু তাকে এটাই বলছি যে আপা আপনি আমাকে চিনবেন না, আমিও আপনাকে চিনি না, আমি খুব বিপদে পড়ে আসছি, আজকের রাতটা আমাকে থাকতে দেন প্লিজ। তো ওনাকে আমি বলছি যে আমার কাছে একটা লেটার আছে, ওই লেটারটা আপনার বান্ধবী দেয়, আমি আপনার বান্ধবীর নামও জানি না। সো মানে একটু কাট ইনটু শর্ট, তো উনি আমাকে থাকতে দিছে ওই রাতটা, ওনার বাসায় আমি ছিলাম। এবং পরবর্তী সকালবেলা উনি আমাকে জিজ্ঞেস করলো যে আমার থাকার কোনো জায়গা আছে কিনা। তো আমি বলছি যে আমার তো থাকার কোনো জায়গা নাই, আমার কিছু না। তো উনি বললো যে আপনি একটা কাজ করতে পারেন, আপনি আমার হাজব্যান্ডের সাথে থাকতে পারেন। তো বলার পর আমি কিছুক্ষণ চিন্তা করলাম যে আমি ওনার হাজব্যান্ডের সাথে থাকবো, মানে বুঝতেছি না, আমি যদি ওনার হাজব্যান্ডের সাথে উনি কোথায় থাকবে। তারপর উনি বলতেছে যে না, আমার হাজব্যান্ড আসলে আমার সাথে থাকে না, আমরা সেপারেশন হয়ে গেছি। তো উনি এরকম বাসায় স্টুডেন্ট রাখে, আপনি ওনার ওখানে থাকতে পারেন। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে উনি মানে ওনার সম্পর্কে। তো বললো যে খুব ভালো মানুষ, সমস্যা একটাই, সারাদিন গাঁজা খায়। আচ্ছা, একটু আশ্চর্য হইলাম যে কি এরকম লোকের বাসায় যাচ্ছি। তো ইনফ্যাক্ট ওনার বাসায় যাওয়া, প্রথম ওঠা ওনার বাসায়, মানে ইনিশিয়াল পরিচয়টা মানে খুব ডিফারেন্ট ছিল। দরজা খুলেই উনি দাঁড়ায় আছেন, আমি দেখি যে উনি হাফ প্যান্ট পরা, খালি গা। আমাকে বলে আপনি কি সেই মফিজ? আমি মফিজ, জাস্ট এই ওয়ার্ডটাই এক্স্যাক্টলি সেম ওয়ার্ড, আপনি কি সেই মফিজ? হ্যাঁ হ্যাঁ, বলে আসেন ভিতরে আসেন। তো আমি ভিতরে গেলাম, যাওয়ার পরে দেখি যে টেবিলের উপরে এরকম মানে গন্ধ শুনি, বুঝতে পারতেছি যে গাঁজা হবে। উনি কেচি দিয়ে কাটতেছে। তা আমাকে জিজ্ঞেস করলো যে খাওয়া অভ্যেস আছে নাকি? আমি বললাম জি না। তো বলতেছে সমস্যা নাই, প্রথমে আপনি ফ্রি খাবেন, তারপর অভ্যাস হয়ে গেলে টাকা দিয়ে খাবেন। তো এই হলো আমার ইনিশিয়ালি আমার অ্যাকোমোডেশনের ব্যবস্থা হয় ওখানে আর কি। তো এরপরে আমার ধরেন জব, এরপর তো জব চলে আসে, জবের ব্যাপার। এবং মানে আমি তো মনে করেন আমরা তো বিদেশের ব্যাপারে আমরা চিন্তা করি যে আমি যখন বিদেশে যাব, বিরাট লাক্সারিয়াস লাইফ, আমার সুন্দর খাট টেবিল, এগুলো দেখে আমরা অভ্যস্ত। তো আমার তো আসলে কিছু ছিল না, একটা কার্পেট, পুরানা কার্পেট ছাড়া ওই ঘরটার মধ্যে। তো উনি আমাকে বললো যে এখানে যারা অস্ট্রেলিয়ান আছে ওরা ফেলে দেয়, এই ডিসেম্বর মাসে, জানুয়ারি মাস আসলে ওরা ওদের যেগুলো ব্যবহার করবে না ওরা ফেলে দেয়, তো ওগুলো কুড়াই নিয়ে এসে ওগুলো ইউজ করা যাইতে পারে। তো উনি আমাকে হেল্প করছে একটা ম্যাট্রেস কুড়াই নিয়ে আসতে। ইনিশিয়ালি আমাকে বলছে যে উনি আমাকে হেল্প করবে, বিনিময়ে ওনাকে $2 দিতে হবে। $2 সেই 2000 এর সময়, 2000 এর সময়। তখন আমার এখনো মনে আছে, তখন আমাদের ডলার এক্সচেঞ্জ ছিল 33, 1 টাকায় 33 টাকা, এখন তো মনে হয় 82-83 এরকম আর কি। তো $2 ওনাকে দিলাম, খাট একটা ম্যাট্রেস কুড়াই নিয়ে আসলাম। তো ওইটার মধ্যেই ঘুমাইলাম রাত্রেবেলা। আর চিন্তা করতেছিলাম যে কোথায় আসলাম, জীবনটা কি ছিল আর কি হইলো, কি করতে যাচ্ছি। তো ওনাকে কাজের কথা জিজ্ঞেস করলাম। তো ইনফ্যাক্ট উনি কাজ করতো না, বেকার ছিল, তো বেকার ভাতা খাইতো। তা আমাকে বলতেছে যে আপনি এমন একটা লোককে বলছেন, আমি তো ভাই জানি না কাজ কেমনে খুঁজতে হয়। বলে যে আপনার আমি একটা কাজ করতে পারি, আপনাকে একটা সাইকেল দিব, আপনি সাইকেলটা নিয়ে যাওয়া শুরু করবেন, আর যেখানে যাবেন যে দোকান দেখবেন বলবেন কি যে ভাই আমার কাজ দরকার, আমি কাজ করতে চাই, সাইকেলটা আপনাকে ফ্রি দিব, কিন্তু সাইকেল চালাতে গেলে হেলমেট লাগবে, হেলমেটের ভাড়া $2। আবার সেকেন্ড টাইম $2, আবার $2। তা আবার $2 ওটারে দিয়ে ওই হেলমেটটা নিলাম, নিয়ে সাইকেল চালালাম মেলবোর্নে প্রথম।
কিন্তু দোকানে যাই মানে বলতে সাহস পাই না, পিজার দোকানে ঢুকি, বার্গার, শাইনেস কাজ করছে একটা। কি বলবো মানে কি কাজ করে, এই ধরনের কাজ তো করা কখনো করিনি, শুনছি যে মানুষ বাইরে গেলে এই ধরনের কাজ করে। আর এখানে কি কাজ আছে সেটাও তো জানা নেই। জানি না, এখন যদি বলে যে তুমি কি কাজ জানো, তো এইরকম মানে খুব টায়ার্ড হয়ে একটা জায়গায় বসছি, তো দেখলাম যে কিছু ইয়াং ছেলে পেলে গাড়ি ধুচ্ছে। আমি চিন্তা করলাম যে এই কাজটা তো আমি করতে পারি, গাড়িতে আমি ধুইতে পারবো। তা আমি ওদেরকে যে জিজ্ঞেস করলাম, তা বললো যে এখানে একজন ভদ্রলোক আছে, উনি মালিক, উনি সম্ভব লেবানিস ছিল, সম্ভবত না লেবানিস ছিল ভদ্রলোক। তো বললো যে ওনার সাথে কথা বলে দেখো। আমি ওনার সাথে কথা বললাম, তো উনি তো খুব ইমপ্রেসড। আমি 2 দিন হয় মেলবোর্নে আসছি, ইংরেজি বলতে পারি। ও বলে আমি 20 বছর থাকি এখনো ঠিক মতো ইংরেজি বলতে পারি না। তা আমাকে বলতেছে তুমি কি গাড়ি ধুইছো নাকি? আমাকে বলো কি, এটাই তো আমার কাজ, আমি খালি গাড়ি ধুইছি বাংলাদেশে। তা বললাম যে আমি মুসলিম। তা আমাকে বলতেছে তুমি আসলে মুসলিম না কাজের জন্য বলতেছে? আমি বললাম না, আমি আসলে মুসলিম। তা আমাকে বলে যে সূরা ফাতিহা বলো দেখি। তো এটা আমার ফার্স্ট ইন্টারভিউ মেলবোর্নে, জব ইন্টারভিউ উইথ সূরা ফাতিহা। তা আমি সূরা ফাতিহা বললাম, আমার জব হয়ে গেল ওখানে। বললো যে $50 ক্যাশ ইন হ্যান্ড দিব তোমাকে, সকালে আসবা, বিকাল পর্যন্ত গাড়ি ধোবা, বাসা চলে যাবা। তো এইটাই ছিল আমার প্রথম জব। এরপরে তো নানা ধরনের হট জব করছি স্টুডেন্ট অবস্থায়, এমন কোনো ধরনের কাজ নাই যেটা করি নাই। জাস্ট একটা গল্প বলি যে আমি একদিন, আমরা একটা রেস্টুরেন্টে কাজ করতেছিলাম, আমি ডিশ ওয়াশ করতেছি আর আরেকজন হচ্ছে ডিশগুলোকে মুছতেছে। তো ওকে আমি খুব দুঃখ করে বলতেছিলাম যে দেখো আমরা এরকম পড়ালেখা করছি, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি, আর এখানে এসে আমি এইটা কাজ করতেছি, এটা ভালো লাগে। তো আমার বলতেছে দুঃখ করো না, ও বলতেছে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ও ইন্ডিয়া থেকে এসে বলে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বলে এই সময় থাকবে না, সব ঠিক হয়ে যাবে। তো তখন মনে হয় যে ইনিশিয়াল স্ট্রাগলের দিনগুলো, আসলে আমরা খুব স্ট্রাগল করছি। ইনফ্যাক্ট আমার প্রথম মোবাইলটা ওই কারের যে মালিকের কথা বললাম, ওর 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 দেওয়া, মানে ও আমাকে একটা পুরোনো এরিকসন, এরকম বড় সাইজের একটা এরিকসন মোবাইল এনেছে, আমি দিয়ে বললো যে ব্রাদার ইউ নিড এ মোবাইল। তা আমি ওকে বললাম যে আমি মোবাইল দিয়ে করবো কি, আমি এই শহরে কাউকে চিনি না, কি আমাকে ফোন দিবে এই শহরে। তো তাও বলছে না না তোমার রাখো, তোমার লাগবে। তা আমি কাজ করতেছি, দেখি আমার মোবাইল বাজতেছে। তা আমি চিন্তা করলাম কি ব্যাপার, মোবাইলের নাম্বারও দিলাম না কাউকে, মোবাইল বাজা শুরু হলো, দেখি ও ফোন দিছে অফিসের ভিতর থেকে। আমাকে বলে ব্রাদার আই এম জাস্ট চেকিং ইজ ইট ওয়ার্কিং। তো এটাই বলতেছি যে ওই সময় আসলে যোগাযোগ ছিল না। এমনও অনেক সময় হয়েছে যে কোনো একটা স্টুডেন্ট হয়তো কোনো প্রোগ্রামে গেছি, বাংলাদেশি ছিল, কিন্তু আমি বুঝতে পারি না যে সে বাংলাদেশি, সেও বুঝতে পারে না যে আমি বাংলাদেশি। তখন তো বাংলাদেশি কমিউনিটি ছোটখাটো করে হলেছিল, বাট দেখা যাচ্ছে স্কেটার্ড ওয়েতে ছিল, স্ক্যাটার ছিল। আর স্টুডেন্ট তখন কেবল যাওয়া শুরু হয়েছে, যে ইনফ্লাক্স অফ স্টুডেন্টটা, এটা পরবর্তীতে। আর এখন যেমন মনে করেন আপনি অসংখ্য স্টুডেন্ট আছে যারা এস্টাবলিশ ছিল, কিছু পুরোনো দিনের লোক, ওনারা ইস্টের সাইডে থাকতো বা সাউথ সাইডে থাকতো। যে ওয়েস্টে আমরা খুব কম বাংলাদেশ, আমরা দেখা যেত যে গোটা 10-12 জন আমরা পরিচিত হলাম ধরেন 6-7 মাস 8 মাসের মধ্যে। তো আমরা প্রতিদিন কাজ শেষে হয়তো রাত্রেবেলা আমরা এক জায়গায় হতাম, ওই সবাই সুখ দুঃখ ভাগাভাগি করতাম আর কি। কমিউনিটি কোনো প্রোগ্রাম হতো না, বা প্রথম কমিউনিটি? হ্যাঁ, কমিউনিটি প্রোগ্রাম হইতো। প্রথমবার যেটা গেলাম অভিজ্ঞতাটা খুব ডিফারেন্ট ছিল, যে আমাদেরকে নিয়ে যাওয়া হলো যে কি আজকে গন্ডগোল হবে। তো মানে আমি চিন্তা করলাম এখানেও এসে এরকম গন্ডগোল হচ্ছে, তাও 2000 সালের কথা বলতেছি। তা আমরা গেলাম, তা আমাদেরকে বলা হলো যে একটা গ্রুপ দীর্ঘদিন থেকে নাকি কুক্ষিগত করে রাখছে, তো এখন আমরা আর একটা গ্রুপ চাচ্ছে যে একটা ওপেন ফেয়ার ইলেকশন হোক, তো এরকম আর কি। তা আমাদেরকে বলা হলো যে আজকে চেয়ার টেবিল ভাঙা হবে। তো যখন চেয়ার টেবিল ভাঙা শুরু হবে, আমাদের দায়িত্ব ছিল স্টুডেন্টদের যে আমরাও কিছু চেয়ার টেবিল ভাঙবো। মানে আপনাদেরকে নেওয়াই হচ্ছে, আমাদেরকে নেওয়া হয়েছে এই কারণে চেয়ার টেবিল ভাঙার জন্য। চেয়ার টেবিল ভাঙার জন্য। তো এটা আসলে আমরা কার পক্ষে চেয়ার টেবিল ভাঙছি জানি না, না কিন্তু গ্রুপিং লবিং আছে আর কি, এটা থাকেই। তো যেখানে মানুষ থাকবে সেখানে থাকবে, মানে যেখানে আসলে বাংলাদেশি থাকবে সেখানে গ্রুপিং লবিং। বাংলাদেশি না, এটা সব দেশে আমরা মনে করি, সামটাইমস আমরা ফিল করি এরকম যে বাংলাদেশি ওভারঅল সব কান্ট্রিতেই এরকম থাকে, মানে সব কমিউনিটিতেই মোটামুটি সব কমিউনিটি ইস্যু থাকে। আমার মনে হয় মানুষ মাত্রই ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবে, ওখানেই থাকে আর কি। তো সেই কার ওয়াশ থেকে শুরু করে জেইলার হওয়া, হুম জেইলারের ক্যারিয়ারটাকে বেছে নেওয়া কেন বা কিভাবে? আমার জীবনে মনে হয় আমি খুব প্ল্যান করে খুব কম কাজই করছি, যখন যেদিকে গেছে আর কি, আলহামদুলিল্লাহ। সেটা কথা হচ্ছে যে যেটা আসবে সেটাকে আলহামদুলিল্লাহ। তার আগে আমি মাইগ্রেশন এজেন্ট, আমি মনে হয় বাংলাদেশিদের মধ্যে প্রথম মাইগ্রেশন এজেন্ট ছিলাম অস্ট্রেলিয়াতে। ওটা আমার একটা চ্যারিটিতে পরিণত হয়েছিল। সুতরাং আমাকে মানে একটা পর্যায়ে যে পেটের দায় বলতে পারেন কুইট করতে হয়েছে। বিশেষ করে ছাত্ররা যখন আসে, এমন হয়েছে যে অ্যাপ্লিকেশন করার টাকা নেই, হয়তো নিজের পকেট থেকে টাকা দিতে হয়েছে। মানে আপনি এজেন্ট হিসেবে আসলে গুড না, না এজেন্ট হিসেবে ক্যারিয়ারে গুড না, ক্যারিয়ারে গুড না। আমি বলবো যে আমার হাত দিয়ে প্রায় আমি বলবো 150 লোক অস্ট্রেলিয়াতে রেসিডেন্সি পাইছে। চলুন এবার তাহলে আমরা একটু জানি যে বাংলাদেশের কারাগার, রিমান্ড এই সম্পর্কে তো আমরা জানি। হ্যাঁ,
অস্ট্রেলিয়ার কারাগার সম্পর্কে আমরা একটু জানি। কয়েদিদের রাইটস কি, কারাগারের ভিতরটা কেমন? হ্যাঁ, আমরা আসলে মুভিতে যেরকম দেখি ব্যাপারটা কি এরকমই, না রিয়েল লাইফ কিরকম? না, মুভি তো আসলে বাস্তবের একদম ঠিক দেখে না, মানে বেসড অন, কি বলবো, যে লুজলি বেসড অন ট্রু ইভেন্টস। কারাগারে ওদের রাইটস আছে, লিমিটেড রাইটস বলা হয়, কিন্তু আপনি যদি ওভারঅল বাহির থেকে দেখেন, দৃষ্টিকোণ থেকে, আপনি তো কম্পেয়ার করতেই পারবেন না বাংলাদেশের সঙ্গে। ওরা যেমন ধরেন একটা রুমে থাকে, সবার পার্সোনাল রুম আছে, ওদের একটা বেড আছে, পার্সোনাল রুমে নিজস্ব বেড আছে, নিজস্ব টয়লেট অ্যাটাচ, শাওয়ার, পড়ার টেবিল, এগুলো সব ওদের রুমের মধ্যেই আছে। কোনো সিসি ক্যামেরা কি না, রুমের ইনসাইডে কোনো সিসি ক্যামেরা নেই? না, আছে, সেগুলোকে ওয়েট সেল বলে। ওগুলো ধরেন যে কোনো প্রিজনার যারা ধরেন যে সেলফ হার্ম করতেছে, বা যারা আমরা মনে করি যে যার লাইফ রিস্কে আছে, ওই ধরনের প্রিজনারের ক্ষেত্রে তাদেরকে ওই বিশেষ সেলে দিলে তখন তাদের ওখানে সিসি ক্যামেরা থাকে। বাট ইন জেনারেল যে প্রিজনাররা, তাদের রুমের ভিতরে কোনো সিসি ক্যামেরা নেই। সিসি ক্যামেরা আছে ইনসাইড দ্য উইং। তো তাদের ড্রিঙ্কিং ওয়াটারটা, তারা যে সেলে যখন থাকছে, খাবার পানিটা কি আলাদা ওইখানে, না? না, ওদের তো ট্যাপ আছে, বেসিন আছে, হ্যান্ড ওয়াশ বেসিন আছে ওখানে সবার। ট্যাপ ওয়াটারটাই ড্রিঙ্কিং ওয়াটার? হ্যাঁ, আমাদের তো পুরো মেলবোর্নে ট্যাপ ওয়াটারটাই হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার, মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওয়াটার ইন ওয়ার্ল্ড। তো খাবার হ্যাবিটটা, ফুড হ্যাবিটটা যদি বলি, যে যেমন ওইখানে তো নানা জাতির মানুষ থাকে অস্ট্রেলিয়াতে, এক একজনের ফুড হ্যাবিট এক এক রকম, আবার মুসলিমদের ফুড হ্যাবিট একরকম, জিউইশদের ফুড হ্যাবিট একরকম। সেটাকে আপনারা কিভাবে মেনটেন করেন? ওখানে এটাও তো একটা রাইটস এর মধ্যে পড়ে। ওখানে আপনার রিলিজিয়াস রাইটস তো আছেই। এছাড়া ধরেন যারা অ্যালার্জি বা ধরেন কারো ফুডে কোনো স্পেসিফিক প্রবলেম আছে, সেগুলোকেও ক্যাটার করা হয়। এক এক দিনে আপনার ফুডে অপশন থাকে 4 ধরনের খাবার। সাধারণত এশিয়ান ফুড থাকে একটা, দ্বিতীয় ধরেন অস্ট্রেলিয়ান টাইপ কন্টিনেন্টাল খাবার থাকে একটা, ভেজিটেবল খাবার থাকে একটা। এরপরে ধরেন যারা জিউস তারা কোশার ফুড, যারা মুসলিম তারা হচ্ছে আপনার হালাল ফুড, এরকম বিভিন্ন ধরনের খাবারের অপশন থাকে। তো ওরা হচ্ছে 7 দিনের একটা টিক দিয়ে দেয় যে কোন দিন কি খাবার খেতে চায়, এবং প্রত্যেক মিলের সাথে অপশন থাকে, আইদার ফ্রুট পাবে ওরা, অথবা ওরা ডেজার্ট পাবে। এবং এই ফুড অ্যান্ড নিউট্রিশনের একজন লোক আছে যে এগুলো খাবারগুলোকে রেগুলার করে চেক করে দেখে যে এগুলো ওদের স্বাস্থ্যসম্মত কিনা, খাওয়ার কিরকম হচ্ছে। তো মানে কারোর যদি কোনো ফুডে অ্যালার্জি থাকে, কেউ খেতে না চায়, তখন এগুলোকে খুব স্ট্রিক্টলি মেইনটেইন করা। যেমন অনেকে আছে, যেমন ধরেন যে আপনার দুধের মধ্যে যেই ওটা আছে যে ল্যাকটোজ, হ্যাঁ, ল্যাকটোজ ইনটলারেন্ট, তো ওরা মনে করেন ল্যাকটোজ ফ্রি মিল্ক পাচ্ছে। তারপরে সয় মিল্ক খাচ্ছে অনেকে, কেউ ফুল ফ্যাট, কেউ লো ফ্যাট। প্রত্যেককে 350 ml করে দুধের বোতল দেওয়া হয় প্রতিদিন। আপনি আমার সাথে শেয়ার করেছিলেন যে কলার অভিজ্ঞতাটা, ওইটা যদি একটু। অনেকেই ধরেন এরকম আছে যে অনেক ধরনের অ্যালার্জি থাকে। তো এরকম আমাদের একটা প্রিজনার ছিল যে এরকম কলাতে তার অ্যালার্জি। প্রিজনাররা তো অনেক ধরনের মিথ্যা কথা বলে, তো ধারণা করছিল যে হয়তোবা সে বানায় বলছে। তো এরকম কোনো একজন প্রিজনার কি করছে, ওর যে সেল লক ছিল ওই লকের উপরে একটা কলা রেখে আসছিল দেখার জন্য। তো আসলে সে সিম্পলি ফেইন্টেড, বেহুশ হয়ে গেছে একদম। তো তাকে পরে মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে তাকে ইয়ে করতে হয়েছে। দেখেই সে, হ্যাঁ, ওইটার কাছে মানে গেলেই তার এই অবস্থা হয়। কলার মনে করেন যে স্কিনটা আছে ওইটা বা কোনো কিছু। তো এই ধরনের অনেক রকমের লোক আমি দেখছি, যেটা আমি এর আগে শুনি নাই যে এইরকম অ্যালার্জি হইতে পারে মানুষের। টমেটোতে অ্যালার্জি, ফিশে অ্যালার্জি, এরকম বিভিন্ন রকম অ্যালার্জি আছে। অনেকে সয়তে অ্যালার্জি, মানে খেলে অ্যালার্জি হয় বা গায়ে লাগলে অ্যালার্জি হয়, কিন্তু দেখেই একদম বেহুশ হয়ে গেল। সামহাও সে, আমি জানি না কিভাবে এটা হয়, হয়তো এয়ারে হয় কোনো কিছু নাকি। তো এরকম আছে, অনেকে আছে এরকম। কিন্তু যেমন প্রিজনে যেটা বলতেছিলাম আর কি, ওদের রাইটসের কথা, মনে করেন যারা ওদের সুইমিং পুল আছে প্রিজনারদের ড্রামা ক্লাব আছে, ওদের লাইব্রেরি আছে, ওদের অডিটোরিয়াম আছে। মানে কেউ চাইলে পড়াশোনা করতে পারছে। হ্যাঁ, পড়াশোনার জন্য এডুকেশন একটা ডিপার্টমেন্টই আছে আলাদা। এবং এরকমও হয়েছে যে প্রিজন সিস্টেম থেকে 2টা প্রিজনার তারা ডক্টরেট কমপ্লিট করছে। হ্যাঁ, ওদেরকে এখন প্রিজনার বলা যাবে না, বললে ওরা খুব অ্যাংরি, ওদেরকে ডক্টর বলতে হবে। ইনফ্যাক্ট তারা ডক্টরেট কমপ্লিট করছে ইউনিভার্সিটির আন্ডারেই। হ্যাঁ, ইউনিভার্সিটির আন্ডারে। যেটা করে প্রিজনগুলা হচ্ছে আপনার টেফ এবং ইউনিভার্সিটির সাথে চুক্তি করে। আর এই টেফ এবং ইউনিভার্সিটিগুলা ওইখানে ওরা প্রিজনারদেরকে ওদের যেগুলো ধরেন যে সমস্ত কাজ করলে, যেমন ধরেন যে ওয়্যার হাউজিং, কুকিং রিলেটেড, এই ধরনের যেগুলো করলে ওদের জন্য আর কি সুবিধা হবে, বের হলে ওরা জব করতে পারবে, ওগুলোতে হেল্প করে। আবার কেউ আছে যারা স্টাডিজ করতে, হায়ার স্টাডিজ করতে, তারাও করতে পারবে। আবার ধরেন ওখানে আপনার মুসলিম চ্যাপলিনও আসে, খ্রিস্টানিয়ারাও আসে, ফাদাররাও আসতেছে, জুইশ চ্যাপলিন আসতেছে,
যারা যেই ধর্মের তারা আর কি সেখানে যায়, ওদের কংগ্রিগেশন হয়। তো সব ধরনের ফ্যাসিলিটিসই কিন্তু আছে। ভিভিআইপি ফ্যাসিলিটিস আছে নাকি, যেটা বাংলাদেশে খুব বেশি করে আলোচিত হয়, যে ডিভিশন দেয়া হয়? ডিভিশন বলতে প্রিজনে কোনো কিছু নাই। অস্ট্রেলিয়ার প্রিজনে আপনি আইদার ভালো মানুষ, সমাজে বসবাসের যোগ্য, অথবা আপনি প্রিজনার। আপনি ওয়েন ইউ আর এ প্রিজনার, ইউ আর জাস্ট এ প্রিজনার। আপনার আর তখন কোনো ডেজিগনেশন নাই। এমনও আছে যে এক্স প্রিজন অফিসারও প্রিজনার হিসেবে আসছে প্রিজনে। তো যেটা একটা জিনিস হয় যে যদি আমরা মনে করি যে কারো জন্য লাইফ থ্রেটনিং কোনো কারণে, যে তার নিজের জীবন বিপন্ন হইতে পারে বা সে থ্রেটনিং অন্য কারোর জন্য, তখন আমরা তাকে প্রোটেকশনে রাখি। সেটা আলাদা, যে সে প্রোটেক্টেড থাকে, সে এদের থেকে সেগ্রিগেটেড থাকে, কিন্তু কোনো ডিভিশন নাই। প্রত্যেকটা প্রিজনার একই ধরনের ফ্যাসিলিটি। এই ধরনের যেমন জেলের মধ্যে কিছু নিজস্ব রুল আছে ওদের, কয়েদিদের রুল, এটা আনরিটেন রুল। যেমন ওরা যদি জানে যে কেউ কোনো বাচ্চার সাথে অ্যাবিউসিভ বিহেভিয়ার করছে, ধরেন রেপ বা অ্যাবিউস বা কোনো কিছু, যেটা ধরেন নিউজে আসছে, ওরা জানলো কিভাবে যে কে? কারণ নিউজে তো আসে, নিউজ পেপারে আসে, টিভিতে আসে, ওরা তো টিভি দেখতেছে, ওরা জানে যে আজকে এই প্রিজনারটা আসতেছে প্রিজনে, এবং এই প্রিজনার ক্রাইম এটা। ধরেন এল্ডারলি পিপলকে কেউ, যেমন এমনও প্রিজনার আসছে জেলে যে একটা সিগারেটের জন্য একটা বয়স্ক লোককে মেরে ফেলছে। হয়তো তার ইন্টেনশন ছিল না। এখন বয়স্ক লোক রাস্তায় হাঁটতে বেরিয়েছে, তার কাছে একটা সিগারেট চাইছে, সে দিতে পারে না, তাকে রাতে একটা ধাক্কা দিয়েছে, পড়ে যায়, মাথায় লেগে মারা গেছে, আনইনটেনশনাল। তো সেক্ষেত্রে ওই ধরনের প্রিজনারদেরকে আলাদা রাখা হয়। মানে যাদেরকে মেরে ফেলার ভয় থাকে বা যারা অন্য কাউকে মেরে ফেলতে পারে, এখন ধরেন গ্যাং ওয়ার, এবং সেইটা হইতে পারে সাধারণ মানুষ, গ্যাংস্টার, Anybody. পলিটিশিয়ান, এনিবডি। কিন্তু পলিটিশিয়ান হওয়া বা সাবেক মন্ত্রী হওয়ার জন্যই যে সে আলাদা ডিভিশন পাবে, না, এরকম কোনো বিয়ে কিছু না। পাবে, সুযোগ না। পাবে, এ ধরনের কোনো কিছু না, কোনো কিছু নেই। সবার জন্য রুল সমান, সবার জন্য ফ্যাসিলিটিসও সমান, রাইটস আর প্রিভিলেজ দুটাই সমান সবার জন্য। সেটা সে মন্ত্রী হোক বা রাষ্ট্রপ্রধান হোক বা রিক্সাওয়ালা হোক, ওই জেলে যখন যাবে সবাই ওই নীল কাপড় পরেই ঢুকবে এবং সে প্রিজনার হিসেবেই ট্রিট হবে। তা সে কোনো রকমের কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাবে না। আপনার শারীরিক অসুস্থতার কারণে আপনি হয়তো কিছু প্রিভিলেজ বেশি পাইতে পারেন, আপনার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনি কিছু এক্সট্রা প্রিভিলেজ পাইতে পারেন। যেমন আমাদের ওখানে একটা ফানি ব্যাপার আছে যে রমজান মাস আসলে কনভার্টের সংখ্যা বেড়ে যায়, কারণ ওরা মনে করে যে এক্সট্রা ফুড পাওয়া যায়। তো এই জন্য ওরা তখন বলে যে আমি মুসলমান হয়েছি। দেখা গেল যে 10-15 জন 20 জন মুসলমান হয়ে গেল ওই সময়, জাস্ট খালি রমজানের জন্য, কারণ কি ফুড বেশি খাবে এই জন্য আর কি। তো এরকম আর কি, কিন্তু এরকম কোনো নিয়ম নাই যে কোনো বিশেষ কারণে আপনি কোনো ফ্যাসিলিটিস পাবেন এক্সট্রা, সেটা আপনি পাবেন না। যেটা রুল সবার জন্য সমান রুলস। এবং ওরা জুমে ভিজিট করতে পারে, ওদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ মনে করেন জুমে ভিজিট করতে পারবে, সরাসরি দেখা সাক্ষাৎও করতে পারে। সেই জন্য যারা ভিজিটার তাদের আবার চেক হয় যে তাদের কোনো আছে কিনা, আপনার কোনো ক্রাইম আছে কিনা। আবার হচ্ছে টেলিফোন, ওরা টেলিফোনেও যোগাযোগ করতে পারে। আমরা টেলিফোন নাম্বার দিলে আমরা টেলিফোন নাম্বারে কল করে আমরা জানতে চাই যে আপনি কি এই প্রিজনারের কাছ থেকে টেলিফোন কল পেতে ইচ্ছুক কিনা। যদি বলে যে হ্যাঁ আমি ইচ্ছুক, তাহলে ওই নাম্বারটা আমরা তখন সিস্টেমে দিই, ওরা নিজস্ব খরচে ফোন থেকে ওরা ফোন করে, বাট এগুলো মনিটরড। আচ্ছা ভাই, এই যে প্রিজনে ইনকাম করার সুযোগ আছে কিনা কোনো প্রিজনারদের? হ্যাঁ, ইনকাম করার সুযোগ আছে। আপনার সমস্ত প্রিজনাররাই হচ্ছে কাজ করেন সবে, তবে অনেকে আছে যে কাজ করে না। যারা কাজ করে তাদের অনেক রকমেরই আছে। তারা কেউ কাজ করছে হর্টিকালচারে, তারা ওই যে গাছপালা ওইখানে পুরা লুক আফটার করতেছে, ঘাস টাস লাগাচ্ছে। কেউ আছে ইন্ডাস্ট্রিতে কাজ করে, ওরা ইন্ডাস্ট্রি লেভেলে। কেউ আছে লন্ড্রিতে কাজ করে, ওরা হচ্ছে সব ধোয়া টোয়া সব এই কাজগুলো করতেছে। কেউ আছে কিচেনে কাজ করে, যারা এই যে রান্নাবাড়ি ডেইলি যে রান্নাবাড়িটা হয় এটার কাজ করে। আবার কেউ আছে যে ইউনিটে থাকে ওই ইউনিটের বিলেট বলি আমরা, যে ওরা ওই ইউনিটের দেখাশোনা করে, পরিষ্কার পরিচ্ছন্ন, খাবারের অর্ডার দেওয়া, এগুলো করতে। তো সবাই এরকম কাজ করে। ওদের স্যালারিটা হচ্ছে $6 থেকে $8 ডেইলি ওরা পায়। কারণ হচ্ছে যে এটা তো একটু আশ্চর্য লাগার কথা যে $6 বা $8 সারাদিন কাজ করে। কারণ হচ্ছে যে ওদের কোনো খরচ নেই, সব কিছুই তো পেইড বাই গভর্নমেন্ট। তো ওরা ওই যে ধরেন হয়তো সপ্তাহে যে টাকাটা পায় ওখান থেকে আবার একটা অংশ কেটে রাখা হয়, যে ওইটা যখন ওরা ছাড়া পাবে ওই টাকাটা ওরা নিয়ে বেরোতে পারবে এবং ওই টাকাটা ইউজ করতে পারে। ধরেন 10% টাকা রেখে দেয় আর কি, আর বাকি টাকাটা ওরা ইউজ করতে পারে। জেলে ক্যান্টিন আছে যেখানে ওরা ধরেন ললিজ, কুকিজ, তারপরে বিভিন্ন ধরনের আইটেম, তারপরে ধরেন যে প্রসাধনী, মেকআপ প্রসাধনী, হেয়ার স্ট্রেটনার, এই জাতীয় জিনিস ওরা কিনতে পারে আর কি ওখানে।
তারপরে ধরেন যে স্নিকার্স কিনতে পারে, স্পেশাল স্পেন্ড, এই ধরনের জিনিস আর কি ওরা ইউজ করতে পারে। অস্ট্রেলিয়াতে কারাগারে যারা যাচ্ছে তাদের তো মৌলিক চাহিদা বা মৌলিক অধিকার যা সেগুলো কারাগার থেকে পূরণ করা হচ্ছে, পাশাপাশি তাদেরকে কারেকশন করার জন্য কি ধরনের পদক্ষেপ আসলে আপনারা নেন? না, অনেক ধরনের ডিপার্টমেন্ট আছে, অনেক ধরনের কাজ করে তারা, বা ভিতরেও কাজ করে এমনকি বাহিরেও কাজ করে। ভিতরে কাজটা অনেক ইন্টেন্সিভ হয় আমি বলতে পারবো, কারণ আমি ভিতরে যেহেতু আছি, বাইরের কাজটা সম্বন্ধে অত ডিটেলস আমি জানি না, কিন্তু বাইরে অনেক অঙ্গ সংগঠন আছে যারা ওদেরকে হেল্প করে। ভিতরে যেমন আমরা প্রিজনারদেরকে প্রিজনারই বলতে চাই না, সাধারণত নাম ধরে বলা হয়, যাতে ওরা ফিল না করে যে ওরা কয়েদি বলা হয় না বা প্রিজন বলা হয় না, কারণ বলা যে তারা অলরেডি তাদেরকে সাজা দেওয়া হয়েছে, তারা ভিতরে আছে, এটা তাদের জন্য এনাফ। ঠিক আছে, যে তাদেরকে আবার বারবার আমাদের শাস্তি দেওয়ার কোনো দরকার না। আমরা ওখানে আছি টু মেনটেন সেফটি অ্যান্ড সিকিউরিটি। আমাদের কাজ হলো ওদেরকে ওখানে সেফটি এবং সিকিউরিটিটা মেনটেন করা। সেই সাথে ধরেন ওদের এডুকেশন, তারপর সামাজিকভাবে অনেকের হাউজিং প্রবলেম থাকে, সেটা নিশ্চিত করা। এমনও হয়েছে যে অনেকে আসছে যে যখন তাকে পুলিশ ধরে নিয়ে আসছে তখন হয়তো তার বাড়িতে একটা কুকুর আর একটা বিড়াল ছিল, এখন ওই কুকুরের বিড়ালটাকে কে লুক আফটার করবে? মনে করেন এটার জন্য আমাদেরকে কন্ট্যাক্ট করতে হয়েছে আর একটা গভর্নমেন্টের এজেন্সি তাদের বাসায় যে সেই কুকুর এবং বিড়ালটাকে নিয়ে যে রাখছে, শেল্টারে রাখছে, যাতে ওই কুকুর এবং বিড়ালটা কষ্ট না পায়। তো এরকম অনেক ঘটনা আছে। অনেক সময় অনেক বাচ্চা দেখা যায় তার ঘরে বাচ্চা আছে, সেই বাচ্চাকে কে নেবে? তো ডিএইচএস আছে, ওরা নিয়ে যায়। সো মেনি স্টোরিজ, বাট সো মেনি লেয়ার্স আছে যে যারা হেল্প করে ওদেরকে। বাইরে যাতে ওদেরকে অনেক অর্গানাইজেশন আছে, এরকম অর্গানাইজেশনের প্রোগ্রাম ছিল যারা এক্স প্রিজনারদেরকে এমপ্লয় করছিল যে তাদেরকে হেল্প করতে পারে কিনা আর কি। এরপর হচ্ছে যে নিজের ইচ্ছা, সবচেয়ে বড় কথা হলো যে নিজের একটা ইচ্ছা থাকতে হবে। আপনি যখন দেখেন যে তারা রিপিটেডলি আসতেছে, তখন আপনি জানেন যে আসলে কারেকশনে কাজ হচ্ছে না। যেমন আপনাকে একটা স্টোরি বলে, আমি এক প্রিজনের সাথে কথা বলতেছিলাম আর কি, তো তাকে বোঝানোর চেষ্টা করতেছিলাম যে সে যেখানে আসছে তার বাচ্চা আছে, তার উচিত হয় না এটা করা, এই জগৎ থেকে বের হয়ে আসা উচিত, এটা কি লাভ? তা আমাকে সে জিজ্ঞেস করতেছে যে তোমার কি মানে পেইড হাউস আছে কিনা? তা আমি বললাম যে না, আমার পেইড হাউস নেই। তো আমাকে বললো যে আমার 2টা পেইড হাউস। তারপরে বলতেছে যে আমার গাড়ি হলো 3টা, আর আমার যে বাচ্চা বলতেছে এই বাচ্চার আমি ক্লাস 12 পর্যন্ত আমি ও সব পে করে দিছি, বলে আমি 6 মাসের জন্য আসছি এখানে রেস্ট নিতে। সো ডোন্ট টেল মি টু কুইট দিস ইজ অ্যাকচুয়ালি গুড ফর মি। সো এটা ডিপেন্ড করে আপনি কিভাবে দেখতেছেন লাইফটাকে, বুঝছেন না? ক্রেজি এরকম অনেকেই আছে। আবার অনেকে আছে যে একদম কমপ্লিটলি সাইকো, যে আমি মানে এরকমও প্রিজনার আছে যে মনে করেন একজনকে খুন করার চেষ্টা করছে, কোনো মোটিভ নাই, মানে জাস্ট বিকজ শি ওয়ান্টেড টু সি যে হাউ ইট ফিলস। হ্যাঁ, এবং সে উল্লেখ করছে এটা, যে এবং সে এটাও আপসেট যে সে মানে এতবার চাকু মারার পরেও সে কেন মারা গেল না, মানে কি হলো এটা। আচ্ছা, যেহেতু মার্ডারের কথাই আসছে, সো অস্ট্রেলিয়াতে মার্ডার করলে ক্যাপিটাল পানিশমেন্টটা কি? অস্ট্রেলিয়াতে কোনো কিছুরই ক্যাপিটাল পানিশমেন্ট নাই। ক্যাপিটাল পানিশমেন্ট যেটা আপনি বোঝাতে যাচ্ছেন যে ফাঁসি বা ফায়ারিং স্কোয়াড, এটা নাই অস্ট্রেলিয়াতে, টোটালি নাই, কোনো স্টেটেই নাই। মানে কোনো কারাগারের মধ্যে ফাঁসির মধ্যে না, কোনোটা নেই। মৃত্যুদণ্ড নাই অস্ট্রেলিয়াতে। মৃত্যুদণ্ড, তারা মৃত্যুদণ্ডটাকে মোটেও সাপোর্ট করে না। অস্ট্রেলিয়াতে তারা যেটা করে, এখানে হচ্ছে মার্ডারের কথা যেহেতু আপনি বলতেছেন, এখানে একটু আপনাকে একটু ক্লাসিফিকেশন আছে যে মার্ডারটা কীরকম মার্ডার ছিল। কারণ অনেক সময় থাকে যে ইনসিডেন্টাল মার্ডার, যে আপনি মার্ডার করতে চান নাই, একটা দুইজনের মধ্যে একটা হয়েছে, ফিজিক্যালি একটা কন্ট্যাক্ট হয়েছে, একজন হঠাৎ করে মারা গেছে, পড়ে গেছে, মাথায় ব্যথা লাগে মারা গেছে, বা রাগ হয়ে একজন আরেকজনকে মারছে, মারা গেছে, ঘুষি মারছে, মরে গেছে। ওটাকে ওরা ক্লাসিফাই করে, ওটাকে বলে ম্যানস্লটার। তো যখন ম্যানস্লটার হয় তখন ওটার শাস্তি অত বেশি হয় না। কিন্তু যেটা প্রি প্ল্যান্ড মার্ডার, ওটার শাস্তি অনেক বেশি, যে আপনি একজনকে প্লট করছেন, দীর্ঘদিন থেকে প্ল্যান করে আপনি মার্ডার করার ট্রাই করছেন, ইভেন অ্যাটেম্প টু মার্ডার, দ্যাট ওয়ে আপনার শাস্তি অনেক লম্বা হবে আর কি। তো এই ক্ষেত্রে মানে এরকমও হয়েছে যে ধরেন কোনো স্পেশাল প্রিজনারের ক্ষেত্রে যাকে ওরা মনে করছে যে সোসাইটিতে যদি সে আসে তাহলে সোসাইটির জন্য ক্ষতিকর, যে সে কোনো কিছু করতে পারে, তখন হয়তো ওরা অর্ডার দেয় যে নেভার টু বি রিলিজড। আচ্ছা, হ্যাঁ, এইটা একটা বিশেষ কিন্তু এরকম না। ক্যাপিটাল পানিশমেন্ট বলতে অস্ট্রেলিয়াতে কোনো কিছু নাই, মানে কোনো ফাঁসির মঞ্চ নাই, কোনো না মৃত্যুদণ্ড নাই, না কোনো মৃত্যুদণ্ড নাই। আচ্ছা, শুধুমাত্র ক্যাপিটাল পানিশমেন্টের মধ্যে হচ্ছে নেভার টু বি রিলিজ। হ্যাঁ, ওইটা হচ্ছে যে ওই স্পেশাল ক্যাটাগরিতে যদি কেউ হয়, যেমন ধরেন মানে সেটা জীবদ্দশায় মুক্তি পাবে না, সেটা জীবদ্দশায় মুক্তি পাবে না। এরকম আমি আমার লাইফে আমি একজন দেখছি। আমি এই ক্ষেত্রে একটা কথা আমি উল্লেখ করতে চাই,
যেটা আমি মনে করি যে সবচেয়ে ইম্পর্টেন্ট, হয়তো আজকে টোটাল ইন্টারভিউতে, যে আমি আজকে 11 থেকে আমি কাজ শুরু করছি, আমার কাজ অলমোস্ট আমি 14 বছর আছি এই জবে। আমি আজ পর্যন্ত একটা নিরপরাধ লোককে প্রিজনে দেখিনি, আজ পর্যন্ত আমি একজন ব্যক্তিকে পাই নাই যাকে আমি জানি যে এই লোকটা আসলে কোনো অপরাধ করে নাই কিন্তু জেলে আছে, আমি দেখিনি। হ্যাঁ, 14 বছরে আমি দেখি নাই। যে যারাই আসছে প্রত্যেকেই কোনো না কোনো কারণে দোষী, সেটা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তারা কোনো অপরাধ করেই জেলে আসছে। মানে তাহলে তো বলা যায় যে বাংলাদেশে যে রিমান্ড কালচার যেটা, সবচেয়ে বড় কথা হলো যে আমার তো রেস্ট্রিকশনস আছে, আমি অত ডিটেলস আপনাকে বলতে পারবো না। তো রিমান্ড যেটা হচ্ছে, যেমন আমাদের প্রিজনে হাফ রিমান্ড হাফ সেন্টেন্সড, যারা অলরেডি সেন্টেন্স হয়ে গেছে, যারা রিমান্ডে আছে, যারা রিমান্ডে থাকে, আমরা তো বাংলাদেশের মানে রিমান্ড বলতে ডিম থেরাপি বুঝি, তাই তো, যে তাই না, যে এবং বের হইলে দেখা যাচ্ছে হাঁটতে পারতেছে না। আসলে এরকম কোনো কিছু হয় না। ওখানে রিমান্ড হচ্ছে পুলিশরা রিকোয়েস্ট করে প্রিজনকে যে তারা এই প্রিজনারের সাথে, পার্টিকুলার প্রিজনারের সাথে কথা বলতে চায়। ওই প্রিজনার তখন এগ্রি করে, সাইন করে যে ঠিক আছে আমি অমুক দিন কথা বলবো। তারপরে অফিসার প্রিজনে আসে, এসে প্রিজনের সাথে একটা ইন্টারভিউ রুমে বসে কোয়েশ্চেন করে। দে হ্যাভ নো রাইটস টু টাচ প্রিজনার। ওইখানে আমাদের একজন প্রিজন অফিসার থাকে, পুলিশ অফিসার থাকে, প্রিজনার থাকে, এবং ও যদি পুরো সময়টাতে সাইলেন্ট থাকে, একটা ওয়ার্ড উচ্চারণ না করে, তাও ওকে ফোর্স করা যাবে না। এটা হচ্ছে রিমান্ডের সিস্টেম। সো এভাবেই রিমান্ড হয় আর কি। এমনকি এরকমও হয়েছে যে প্রিজনার বলছে আমি কথা বলতে চাই না, তো তখন সেক্ষেত্রে যদি পুলিশ মনে করে যে কথা বলাটা খুব জরুরি, তাহলে পুলিশ তখন কোর্ট অর্ডার নিয়ে আসে যে কথা বলতেই হবে, এটাই। কিন্তু ফিজিক্যালি কাউকে ফোর্স, এমনকি ধরেন প্রিজনেও যখন কোনো ইনসিডেন্ট হয়, ওই ইনসিডেন্টের কারণে যদি কোনো ফিজিক্যালি যদি কাউকে আমাদের সাবডিউ করতে হয় কোনো কারণে, এমনকি যদি আমরা ধরেন যে খুব জোরে হ্যান্ডকাপ লাগাই দেয় পিঠে বেঁধে, তাহলে আমাদেরকে ইউজ অফ ফোর্স রেজিস্টার ফলো করতে হয়। ইউজ অফ ফোর্স রেজিস্টার করতে হয়, ইনসিডেন্ট জেনারেট করতে হয়, ওই ইনসিডেন্ট পাঠাইতে হয়। মানে ওই ইনসিডেন্ট গোজ সো হাই, ইভেন কি কারেকশনাল মিনিস্টারও জানে যে আজকে ওই প্রিজনারকে মানে গায়ে হাত দেওয়া হয়েছে, কি কারণে। মানে ইটস নট দ্যাট ইজি। প্রিজনারদের রাইট বেশি, অফিসারদের রাইট কাগজপত্রের কারণে এটা বলা হয় আর কি। টোটালি ডিফারেন্ট ফ্রম হ্যাঁ, টোটালি ডিফারেন্ট একটা সিস্টেম ফলো করে সবাই। আসলে উন্নত দেশের সাথে আমাদের পার্থক্যের জায়গাটা। হ্যাঁ, একটা চেইন অফ কমান্ডস আছে। ওরা অফিসারের কাছে যায়, অফিসার কিছু করতে না পারলে ধরেন যে ইউনিটের দায়িত্বে আছে তার কাছে যায়, না হলে সুপারভাইজারের কাছে আসে, না হলে অপারেশনাল ম্যানেজারের কাছে, তা না হলে জেনারেল ম্যানেজারের কাছে ওরা চিঠি লিখতে পারে। সেটাও যদি ভালো না লাগে তাহলে ওরা অম্বাডসম্যানের কাছে যাইতে পারে। সো ওদের অনেকগুলো স্টেপস আছে, দে ক্যান ডু ইট। রিমান্ডের সাথে আরেকটা জিনিস এই মুহূর্তে যেটা বাংলাদেশে কয়দিন পরই আলোচিত হয়, যে দেখা গেল যে কারাগারে শাস্তি ভোগ করছেন এমন কোন কয়েদি বাংলাদেশে যারা আছেন আর কি, তার পরিবারে কেউ যদি মারা যায়, মা বাবা কাপল অফ ইয়ার ধরে বুঝতে পারছি, সে প্যারোলে মুক্তি পাচ্ছে, তাকে হাত করা পড়া অবস্থায় মা বাবার জানাজায় অংশ নেওয়া লাগছে, এবং এটা নিয়ে দেখা গেছে যে আমাদের পত্রিকা বা সংবাদ মাধ্যমগুলো খুব সরব হয়ে ওঠে মানবাধিকারের কথা বলে। আবার আমরা সাধারণ মানুষও বলি যে এটা কি ধরনের অমানবিক কার্যক্রম যে একজন কয়েদিকে তার মা বাবার জানাজায় হাত করা পরানো অবস্থায় আনা হচ্ছে। সো অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এমন কি হয় যে যদি কোনো প্রিজনার রিলেটিভ কেউ মারা যায়, তখন যদি সে প্যারোলে মুক্তি চায়, সেই ক্ষেত্রে কি হয়? আচ্ছা, ওইটাকে আমরা প্যারোলে মুক্তি বলি না। ওইটা হচ্ছে যে ধরেন কারো বাবা মারা গেল, তো সে তখন অ্যাপ্লিকেশন করতে হয়। তো আমরা সমস্ত কিছু ফিউনারাল নোটিশ সব কিছু মিলে একটা অ্যাপ্লিকেশন করা হয়। ওই অ্যাপ্লিকেশনটা গোজ থ্রু প্রিজন, তারপরে ধরেন কারেকশনে যারা সেন্টেন্স ম্যানেজমেন্ট আছে এরা সাইন করে ওটাকে অ্যাপ্রুভ হলো। যদি অ্যাপ্রুভ হয় তখন ওই প্রিজনার অ্যালং উইথ প্রিজন অফিসার্স ওই ফিউনারাল অ্যাটেন্ড করতে যায়। এখন আমি বাংলাদেশের সিস্টেম সম্পর্কে জানি না, কিন্তু ওখানে সিস্টেম হলো যে আমাদের তো প্রিজনারদের সিকিউরিটি রেটিং থাকে, হ্যাঁ, যে এ সিকিউরিটি রেটিং, এ সিকিউরিটি রেটিং, বি সিকিউরিটি সি। এখন ডিপেন্ড করে কে কোন সিকিউরিটি রেটিংয়ে আছে, যে তার আপনার যে রেস্টুরেন্ট সিস্টেমটা কি হবে, যে তার হাত করা থাকবে কি থাকবে না, তার আপনার পায়ে কিছু থাকবে কি না, সাথে কয়জন অফিসার থাকবে, এটা টোটালি ডিপেন্ড করে। কারণ এইটা হচ্ছে এখানে 3টা সিকিউরিটি কাজ করতেছে। একটা হচ্ছে যেই অফিসাররা যাচ্ছে তাদের সিকিউরিটি, সেকেন্ড হচ্ছে যেই প্রিজনার তার সিকিউরিটি, আর থার্ড হচ্ছে পাবলিকের সিকিউরিটি। আপনি একজন প্রিজনারকে পাবলিক প্লেসে পাঠাচ্ছেন,
এখানে অনেক লোক আছে, ইউ নেভার নো যে তার কোনো শত্রু আছে কিনা বা সে কাউকে অ্যাটাক করবে কিনা। তো এখানে মানবাধিকার হয়তো আপনি তার উপরে চিন্তা করতেছেন, তার উপরে সহানুভূতি দেখাইতেছেন, কিন্তু ওই সহানুভূতি নিয়ে যদি আপনি ছেড়ে দেন, এরপরে যে ঘটনাটা ঘটবে এটার দায় দায়িত্ব কে কিভাবে নেবে। তো এই ক্ষেত্রে ডিপেন্ড করে যে কিরকম। তারপরেও আমরা অবশ্যই এটা তো একটা মানবতা ব্যাপার যে হয়তো কারো কাছের লোক মারা গেছে সেইভাবেই ট্রিটমেন্ট করা হয়, বাট অবশ্যই সেফটি সিকিউরিটি মেনটেন করবে তারা। বা আমরা শুনি আসলে আমরা এটার কতটুকু সত্য মিথ্যা এটা ওভাবে আমরা জাস্টিফাইও করি না, কিন্তু মুখে মুখে প্রচলিত যে কারাগারের সপ্তাহ যায় 6 দিনে, কারাগারের সপ্তাহ যায় 6 দিনে, আবার সেখানে যদি খুব ভালো বিহেভিয়ার করে, আগে বাংলা ছবিতে এই ধরনের যে মুক্তি পেয়ে গেল সে শেষে, মুক্তি পেয়ে গেছে, যে কারাগারে গুড বিহেভ করার জন্য। অস্ট্রেলিয়াতে কি আসলে এই ধরনের কোনো কালচার আছে কিনা? অস্ট্রেলিয়াতে যখন একটা প্রিজনে আসে, সে হোল্ডিং ওয়ারেন্ট সহ আসে, এটাকে হোল্ডিং ওয়ারেন্ট বলে। হোল্ডিং ওয়ারেন্টে ক্লিয়ারলি মেনশন থাকে যে সে কবে প্রিজনে ঢুকতেছে এবং কয় তারিখে বের হবে। এর আগে সে যত ভালো ব্যবহার করুক না কেন সে মুক্তি পাবে না। আর আপনি যেটা বলতেছেন যে প্যারোলে মুক্তি পাও, এটা সেন্টেন্সিংয়ের সময় ঘোষণা দেওয়া হয়। ধরেন একজন ব্যক্তিকে বলা হলো যে তার 12 বছর টোটাল সেন্টেন্স, এর ভিতরে 7 বছরের মাথায় সে প্যারোলের জন্য এলিজিবল হবে। তার মানে এই নয় যে সে মুক্তি পাবেই 7 বছরে। তো 7 বছর পরে আর যখন বসে একটা আছে, তারা শুধু প্যারোল দেখেন, তো তারা দেখলো যে না ঠিক আছে, একে প্যারোলে মুক্তি দেওয়া যেতে পারে। তো তখন প্যারোলে মুক্তি দিতে গেলে তারা তখন কিছু কন্ডিশন অ্যাটাচ করে সেটার সাথে। ওই কন্ডিশনগুলোকে ওই প্রিজনারটাকে নেক্সট 5 ইয়ার্স মিট করতে হবে। যদি এই কন্ডিশন ব্রেক হয়, শি উইল কাম ব্যাক টু প্রিজন অ্যান্ড সার্ভ 5 ইয়ার্স এগেন। আচ্ছা, বুঝতে পারছেন? এখন ধরেন অনেকে থাকে যে আপনি নাইট কারফিউ থাকে, আপনি রাত্রি 9টা থেকে সকাল 7টা পর্যন্ত বাড়ির বাইরে থাকতে পারবেন না, স্টেটের বাইরে যেতে পারবেন না, আপনার ড্রাগ টেস্টিং হবে, আপনার পুলিশে হাজিরা দিতে হবে, এরকম অনেক কিছু থাকে আর কি। আমরা তো প্রিজন ব্রেক মুভি দেখি। অস্ট্রেলিয়াতে আপনি কখনো এই ধরনের প্রিজন ব্রেকের ঘটনার সম্মুখীন হয়েছেন কিনা আপনার অ্যারাউন্ড 14 to 15 ইয়ার্সের ক্যারিয়ার? আমি এত প্রিজনে আমি দেখি নাই, কারণ সত্যি কথা বলতে কি, যেই সুন্দর ফ্যাসিলিটিস হয়তো মানে এরকম হতে পারে। এরকম একটা ঘটনার শিকার হয়েছিল যে প্রিজনার দেয়াল টপকায় ভিতরে আসার জন্য চেষ্টা করতেছিল, কারণ সে অনেকগুলো ক্রাইম করার পরেও তাকে জাজ প্রিজনে পাঠায় নাই। আর সে ডেসপারেট ছিল প্রিজনে আসার জন্য, সে আসার জন্য চেষ্টা করতেছিল যে ক্রাইম করতেছিল, কিন্তু বারে বারে তাকে মানে দেখাচ্ছিল বিভিন্ন রকমের ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিচ্ছিল, জাজ ছেড়ে দিচ্ছিল, তাকে জেলে ঢুকাচ্ছিল না। তো পরে এই জন্য সে জেলের দেয়াল বেয়ে ভিতরে ঢোকার চেষ্টা করতেছিল। এরকম ঘটনা মানে একদম উল্টো না, এরকম ঘটনা ঘটে নাই। তবে যে এরকম ঘটনা যে ঘটে না তা না, এরকম ঘটনাও ঘটে। অন্য প্রিজনে আছে এরকম ঘটনা যে প্রিজন থেকে বের হয়ে অস্ট্রেলিয়া ত্যাগ করে চলে গেছিল, এরকম ঘটনা ঘটছে এবং তাকে আবার ফেরত আনা হয়েছে অস্ট্রেলিয়া, আবার সে প্রিজনে ঢুকছে। এরকম বড় মাফিয়াদের বস একজন ছিল, যে এরকম হয়েছে ঘটনা আর কি। আমার প্রিজনে হয় না আর কি। তো মজার ফানি কোনো ঘটনা আছে কিনা আপনার? ফানি অসংখ্য ঘটনা আছে। যেমন ধরেন একজনের কথা বলি যে আমি ওদের মেডিকেল সেকশনের দায়িত্বে ছিলাম। তো আমাকে এরকম ইউনিট থেকে কল করলো যে ইউনিটে একটা প্রিজনার সবকিছু খেয়ে ফেলতেছে। সবকিছু বলতে ধরেন যে প্লাস্টিকের প্লেট, গ্লাস, তারপরে হচ্ছে চামচ, কাঁটা চামচ সব খেয়ে ফেলছে। তো খাওয়ার পরে এখন সে বমি তার অবস্থা। তো তাকে নিয়ে আসতেছে মেডিকেলে। তো নিয়ে আসার পরে আমরা সেভাবে তাকে মেডিকেলের একটা সেলে রাখার পরে তাকে দেখা গেল যে আসলে সে বমি করে। তখন আমরা তা বললাম যে তাকে ওকে ভমিটিং ব্যাগ দাও। আপনি যে ভমিটিং ব্যাগে তো প্লাস্টিক সিল থাকে, তো ওইটা দেওয়ার পরে ওই প্লাস্টিক সিলটা ওইটাও খেয়ে ফেলছে সে। তো ওইটাও খেয়ে ফেলার পরে আমার তো বিপদে সবকিছু খেয়ে ফেলতেছে, কি করি? ডাক্তারের সাথে আলাপ করলাম যে তুমি একটু দেখবা কিনা, পেশেন্টের সাথে একটু কথা বলে দেখো কি অবস্থা। তো ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের চেম্বারে নিয়ে যাওয়া হয়েছে, একটা অফিসার দাঁড়ায় আছে ওর পাশে। তো ডাক্তার ওর সাথে আলাপ করে, ডাক্তারটা বাংলাদেশি ছিল, উনি নতুন আসছে, প্রিজনের আগে কখনো কাজ করে নাই। তো উনি বলছে তুমি কি কি খাইছো? তো একটা বিরাট লিস্ট বলা শুরু করছে যে আমি এটা খেয়েছি। ডাক্তার বলছে যে, ডাক্তার হাতে একটা কলম ছিল, বলছে যে এটা কলমটা নাও, বলছে লেখো কি কি তুমি আইটেম খাইছো। ও কলমটা নিয়ে স্ট্রেট মুখের মধ্যে দিয়ে পুরোটা গিলে ফেলছে কলমটা। সিরিয়াসলি ডাক্তার পুরো কলমটা, ডাক্তারের পার্সোনাল পেন পুরো গিলে ফেলছে। ডাক্তার বের হয়ে আসছে, ইয়াতে বের এসে আমাকে বলতেছে আই এম নট ওয়ার্কিং হিয়ার এনিমোর, দিস ইজ ক্রেজি। এবং উনি আর আসেনি, আর কখনো কাজই করে নেই ওইখানে। এরপরে অ্যাম্বুলেন্সের লোক আসছে, ও আসছে বলতেছে যে নিতে আসছে ওকে, যে ওর অবস্থা ভালো না, কি ব্যাপার। আমি দেখি যে ওর পকেটে কলম, তুমি সবার আগে তোমার কলম সরাও, সব খাই ফেলতেছে। তো এরকম আসে যারা মানসিকভাবে আসলে
মানে যদিও এটা ফানি বাট অ্যাট দ্য সেম টাইম ইটস ট্র্যাজিক যে মানুষের মেন্টাল কন্ডিশন কিরকম হলে মানুষ এ ধরনের কাজ করে। লাস্ট আপনার এই ক্যারিয়ার নিয়ে যারা অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি আছে তাদের জন্য এই ক্যারিয়ারটাকে বেছে নেওয়ার ক্ষেত্রে আপনার পরামর্শ কি? আমি বলবো খুব ভালো ক্যারিয়ার, এবং আমার পরে এখন আরও 2 জন বাংলাদেশি কাজ করতেছে। ক্যারিয়ার হিসেবে অত্যন্ত ভালো, তবে এটা ট্র্যাডিশনাল কোনো ক্যারিয়ার না। সো এখানে কাজ করতে গেলে আপনার স্পেশাল সেট অফ স্কিলস লাগবে, আপনার থিক স্কিনড হতে হবে, চামড়া মোটা হতে হবে, কারণ আপনি জানেন যে আপনি নট ডিলিং উইথ নর্মাল পিপল। তারপরে হচ্ছে আপনার মেন্টালি খুব স্ট্রং হইতে হয়, কারণ অনেক সময় প্রিজনাররা অনেক ধরনের বিহেভিয়ার করবে। তারপরে ধরেন যে অনেকে আছে যে সেলফ হার্ম করে, আপনার সেই আছে কিনা, মেন্টাল স্ট্রেংথ আছে কিনা। জবে আমি বলবো স্যালারিও গুড, খারাপ না। ইনিশিয়ালি ধরেন হয়তো অনেক কিছু আছে, তো এখানে লোডিং আছে, শিফট লোডিং আছে, অনেক কিছু আছে, ওভার টাইমের অপরচুনিটি আছে, সব মিলায় হয়তো ধরেন ইনিশিয়ালি 65 এরকম চলে যাবে, 60-65। তারপরে এখন তো আবার বোনাসও দিচ্ছে, যারা মনে করেন জবে 1 বছর থাকলেই মনে হয় বোনাস পায় থাকার জন্য আর কি। সো এইটা এমন একটা জব যে ধরেন এই বিজনেস কখনো ইট উইল নেভার গো ডাউন। যতদিন মানব জাতি আছে ততদিন প্রিজন থাকবে। হ্যাঁ, আর জানেন তো অস্ট্রেলিয়ার জন্মই তো প্রিজনার। বুঝতেই পারছেন, আমি আদিম যুগের সেই ইয়ার সাথে আমি জড়িত আর কি। আচ্ছা আচ্ছা। তো জুলাই গণঅভ্যুত্থানের পরে দেশে আসলেন, কেমন দেখছেন বাংলাদেশকে? খুব ভালো, খুব ভালো। অবশ্যই আমরা একটা মনে হয় খুব ক্রিটিক্যাল টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা জানি না যে দেশ কোন দিকে যাচ্ছে, মনে হয় না যে আগের থেকে খারাপ যাবে। সামনে যেমন একটা বলি যে এর আগে যখন আসতাম তখন প্লেনের দরজা খুলে নামলেই দেখতাম যে মুজিব ল্যান্ড, তো এবার আমরা মুজিব ল্যান্ডে আসিনি, নিজের দেশে আসছি, ল্যান্ড মাই ল্যান্ড। তবে মানে জাতিগতভাবে আমাদের যে নির্লিপ্ততার একটা বিষয় আছে, ওইটা থেকে আমাদেরকে সরে আসতে হবে। সবাইকে নিজেকে ঠিক করতে হবে যে আমি সঠিক কাজটা করব। এটা যদি করি আমরা, তাহলে আমরা অবশ্যই খুব ভালো করব। যতক্ষণ এটা না হচ্ছে, আমি মনে হয় ইনিশিয়ালি আপনাকে ব্যাকস্টেজে এই গল্পটাও বলতেছিলাম যে ওই যে রাজার গল্পটা, যে সবাই দুধ দিবে ঠিক করলো, রাজা বললো যে সবাই এসে দুধ দাও, আমি দুধের পুকুর করব। আর সবাই চিন্তা করলো যে সবাই তো দুধ দিবেই, আমি যদি 1 বাটি পানি দেই কি সমস্যা হবে। তো পরের দিন দেখা গেল যে আসলে ওখানে কোনো দুধ নেই, শুধু পানি। কারণ সবাই এই থিঙ্কিং করছে যে বাকি সবাই তো দুধ দিবে, আমি পানি দিই। তা আমাদের সবাইকে দুধ দিতে হবে, এই চিন্তা করতে হবে। আমরা যদি যে বলছে না সংস্কার শুরু করতে হবে নিজের থেকে। আমরা যদি 300টা আসনে 300টা ভালো লোককে ভোট দেই, যাকে আমি মনে করি যে এই লোকটা ভালো, সৎ, চরিত্রবান, যোগ্যতা সম্পন্ন লোক, তাহলে দেশ এমনি ঠিক হয়ে যাবে। আর যদি আমরা এখনো ব্যক্তিকে ভোট না দিয়ে মার্কাকে ভোট দিই, তাহলে আমাদের দেশ কোনোদিনও আগাবে না। আমাদের দলীয় এই দৃষ্টিকোণ থেকে বেরিয়ে দেশের চিন্তা করতে হবে, দেশের জন্য। আমি মনে করি যে দেশের এখনো অনেক অপরচুনিটিজ আছে, তবে দেশে অনেক মেজর সমস্যা আছে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস একটা বড়, এটা থেকে বের হয়ে আসতে হয়তো সময় লাগবে। তারপরে আমাদের ধরেন যে আমাদের ট্রাফিক একটা বিগ প্রবলেম, আমাদের লিটারিং একটা বড় সমস্যা। আমি মনে করি যে আমরা যদিও নিজেদের বাড়িঘর পরিষ্কার রাখি, কিন্তু বাহিরে অপরিষ্কার, ময়লা ফেলে দিই যেখানে সেখানে। আমরা মনে করি যে আমার বাসা পরিষ্কার থাকলেই হবে, কিন্তু আমরা এটা বুঝতেছি না যে ওই বাহিরে নোংরা হলে বাসাও নোংরা হবে একসময়। আমরা দিন শুরু করি এইভাবে, আসলে আমরা ঘরের ময়লা বাইরে ফেলে আমরা আমাদের দিন শুরু করি, বাহিরটাকে নোংরা করে আমরা নিজেদেরকে পরিষ্কার রাখতে চাই। আমাদেরকে সবাই ট্রাফিক রুলস ফলো করতে হবে। আপনি দেখবেন যে খালি রাস্তায়ও মানুষ রাস্তার মধ্যখান দিয়ে চালায়। রাস্তায় যে 3টা লেন আছে, এই সেন্সটা কারো নাই যে আমাকে আমার লেনে থাকতে হবে, আমি আমার লেনে গাড়ি চালাবো। কারণ আমি বলি জিনিসটা এরকম, আমার বন্ধুর সাথে আমি রংপুর থেকে ড্রাইভ করে আসতেছিলাম, তো তখন দেখলাম যে অস্ট্রেলিয়া যেমন সেফটির দায়িত্বটা আপনার নিজে, বলে না যে তুমি তখনই গাড়িটা রাইটটা নেবো হোয়েন ইউ ফিল সেফ। এখানে সেটা না, এখানে আপনার সেফটির দায়িত্ব অন্যজনের। আপনি গাড়ি ঘুরে দিবেন আর আপনি আশা করবেন যে পিছনের যে গাড়ি আছে ও দায়িত্ববান, ও আপনাকে ধাক্কা দিবে না। হ্যাঁ, আমরা এই ক্ষেত্রে আমরা খুব পরস্পরের উপর নির্ভরশীল। আর জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে আগামীতে নির্বাচন আসবে, কেমন জনপ্রতিনিধি নির্বাচন করা উচিত আমাদের, যেন তারা আমাদেরকে উন্নত একটা দেশের দিকে নিয়ে যেতে পারে আর কি? সম্ভবত 16-17 দিকে হবে, যে একজন শিক্ষামন্ত্রী ছিলেন আর কি, নাম সম্ভবত জাকির হোসেন মনে হয়। তো উনি আর কি কুড়িগ্রামে, হ্যাঁ কুড়িগ্রামের, তো উনি ওখানে গেছিলেন। তা আমি এখন রিকোয়েস্ট করছি এক ভাই যে ওনার বাসায় যেতে।
তা আমি ওনার মানে বাসায় যাই, দেখলাম যে উনি আসছেন দাওয়াত খেতে আর কি। তা আমি ওনার এন্টোরাসটা দেখলাম যে ওখানে যে ওনার বাসার কাজের লোক, ভাগনা, ওনার ভাস্তা, তারপর হচ্ছে ওনার ড্রাইভার, ওনার ওয়াইফ, ওনার বাচ্চা, এরকম জানি কতজনের একটা দল গেছেন জাস্ট ঘুরতে। এবং এটা হচ্ছে ওনাদের শিক্ষা সফর আর কি, মানে যে কোনো কারণেই দেখানো হয়েছে যে রাষ্ট্রীয় কোনো সফর আছে। আসলে এরা যায় যখন আমাদের ওখানে, আমি দেখছি অধিকাংশ লোকেরাই ওখানে কারো না কারো বাসায় থাকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হিসেবে, আর থেকে এখান থেকে আসলে পয়সাটা নেয় যে আমি 5 স্টার হোটেলে আসি বা আমি একটা বিদেশি ট্যুরে যাচ্ছি। আমাকে এরকম একজন ফোন করছিল, আমার ঠিক মনে নেই কোন সালের ঘটনা এটা হবে, আমাকে ফোন করে বলতেছে যে ভাইয়া এরকম প্রিজনারই এখান থেকে কেউ গেছে, কোন একজন অফিসিয়াল মানে বাংলাদেশের প্রিজনার, যে এরকম আপনার প্রিজনে একটু ভিজিট করতে নিয়ে আসবো। তাই আমি বললাম যে আপনি যেভাবে বলতেছেন মনে হচ্ছে যেন আমার বাসা বা কোনো কিছু, যে ইচ্ছা করলে আমি আপনাকে নিয়ে আসলাম দাওয়াত খাওয়াইতে। আমি বললাম এখানে তো ইচ্ছা করলেও আনা যাবে না, আমি ইচ্ছা করলে আমার বাবাকে নিয়ে যেতে পারবো না, কাউকে অ্যাপ্লাই করতে। আমি বললাম উনি যদি বাংলাদেশে প্রিজন সার্ভিসে কাজ করতে বা পুলিশে কাজ করে থাকে তাতে ইজি, উনি ডিপার্টমেন্ট অফ কারেকশনে একটা লেটার পাঠাবে অফিসিয়াল যে উনি ভিজিট করতে চায়, এবং ওরা ভিজিটটা অর্গানাইজ করবে, ওনারা আসতে পারবে। আমার পক্ষে তো সম্ভব না এভাবে নিয়ে আসা, বাট উনি তো অলরেডি এসে পড়ছে। তাই আমি বললাম যে উনি ট্যুরে আসলো, অফিসিয়াল ট্যুরে আসলো, আসার পরে উনি চিন্তা করতেছে তাহলে বলে তাহলে একটা কাজ করেন, একটা কোনো সেমিনার বা কোনো কিছু অর্গানাইজ করি, আপনি আসেন আর দেখেন আপনার 2-4টা অস্ট্রেলিয়ান বন্ধু নিয়ে আসতে পারেন কিনা, তাহলে যদি কোনো টাকা পয়সা লাগে দিতে কোনো সমস্যা হবে না। আমি বললাম আপনি টাকা পয়সা কাকে দিবেন, আমি বুঝলাম না, কে নিবে আপনার টাকা পয়সাটা, কী জন্য? না না আমি আপনাকে বলিনি। তাহলে আপনি কী জন্য? বললাম যে আপনি আমাকে আর ফোন করেন না কখনো। তো এরকম ঘটনা আমরা দেখি আর কি ওখানে সব সময়। একজন প্রবাসী হিসেবে জুলাই গণ অভ্যুত্থানের সময় কি ধরনের ভোগান্তিতে পড়েছিলেন আপনারা? না, আমাদের সময়গুলো খুব উৎকণ্ঠায় কাটছে, কারণ হচ্ছে আমাদের সবারই তো লাভড ওয়ান লিভস হিয়ার, তাই না? যে বাবা মা বলেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দেশ, সবাই এখানে থাকে। অনেকের হয়তো বাবা মা অনেক অসুস্থ ছিল, এরকম ঘটনা ঘটছে, কারো বাবা মা অসুস্থ ছিল যে তারা খোঁজ নিতে পারেন নাই, এমনকি অনেকের খুব জরুরি প্রয়োজন ছিল টাকা পাঠানো সম্ভব হয় নাই ওই সময়টা। আর ওই সময়টা আমরা কেউ বুঝতে পারতেছিলাম না যে আসলে হোয়াটস গোয়িং টু হ্যাপেন ইন ফিউচার। সো এটা একটা বিরাট, আমি বলবো যে খুবই উৎকণ্ঠার একটা সময় সবার জন্য কাটছে। অভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশ নিয়ে কি পরামর্শ একজন প্রবাসী হিসেবে? আসলে পরামর্শ দেওয়ার মতো যোগ্যতা তো আমার নাই, তবে আমি এইটুকু বলবো যে বাংলাদেশের ভিতরে এবং বাংলাদেশের বাহিরে অনেক যোগ্যতা সম্পন্ন লোক আছেন, এবং অনেক লোক আছেন যারা স্বেচ্ছায় দেশকে কিছু দিতে চান, কিছু উপহার দিতে চান। এই ধরনের লোকদেরকে এনে তাদেরকে দিয়ে কাজ করানো যায় না, স্পেশালি যারা নন পলিটিক্যাল। আপনি দেখবেন না কোনো বাঘ সিংহ হাঁটার সময় একটা জাস্ট কামড় দিয়ে কিছু খেলো। আমরা কিন্তু একমাত্র প্রাণী যারা আউট অফ প্লেজার খাই, ক্ষুদায় খাই না, ভালো লাগলেই খাই। তো এরকম এই খাই স্বভাবের যারা আছে এদেরকে যেন মানুষ নির্বাচিত না করে। যে যারা আপনি বলেন যে যারা গেলেই ক্ষমতায় গেলেই আগে চিন্তা করবে কিভাবে আমার সম্পত্তি 10 মিলিয়ন থেকে 100 মিলিয়ন হবে, না করে যারা দেশ জাতির জন্য কিছু করবে তাদেরকে ভোট দেওয়া উচিত। মার্কা নয়, মানুষকে ভোট দেওয়া উচিত, যোগ্যতা সম্পন্ন মানুষকে ভোট দেওয়া। আর সবার আগে জাতি পরিবর্তন করার চিন্তা করলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ধন্যবাদ ভাইয়া, অনেক কিছু জানা হলো। আশা করি যে আমাদের ভিউয়ার্সরা এটা খুব উপভোগ করবেন। আপনার সাথে আজকের এই আলোচনা একদম ডিফারেন্ট জগতের একটা আলোচনা, যে কারাগারের মুভি আমরা হলিউডের ছবিতে দেখেছি, কিন্তু কারাগারের ভেতরটা কেমন, সেখানে কয়েদিদের কালচার কেমন, কয়েদিদের অধিকার কেমন, সব কিছু আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।